আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ স্ট্রোক। চিকিৎসায় নেই পর্যাপ্ত সুযোগ, সুষম খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ বিশেষজ্ঞ। 43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত। 1814টি পদের বিপরীতে পরীক্ষা দিলেন 4,35,190 জন চাকরি প্রত্যাশী। শিশুশ্রম নিষিদ্ধ হলেও দারিদ্রতার কারণে কুড়িগ্রামে অল্প বয়সী ঝুঁকিপূর্ণ কাজে নামছে শিশুরা। প্রতিরোধে নেই কার্যকরী কোনো পদক্ষেপ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর ছোট্ট এক রাশিয়ায় পরিণত হয়েছে পাবনার রূপপুর। প্রভাব পড়েছে অর্থনীতি ও জীবনযাত্রায়। দর্শক শিরোনাম শুনলেন। সংবাদ এছাড়াও থাকছে মাইটিভি শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দেশে মানুষের তৃতীয় মৃত্যুর প্রধান কারণ স্ট্রোক, আর পক্ষাঘাতগ্রস্ততার প্রধান কারণই স্ট্রোক। দেশে 1011 জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, অথচ আক্রান্তকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হতে পারলে বেঁচে যেতে পারে অনেক জীবন। তবে বিশেষায়িত এই চিকিৎসার এখনও পর্যাপ্ত সুযোগ তৈরি হয়নি। পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস, দুশ্চিন্তা মুক্ত ও সুশৃঙ্খল জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি কমায় বলে মত বিশেষজ্ঞদের। মাহবুব সৈকতের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্ট্রোক মানুষের মস্তিষ্কের রক্তনালীর একটি রোগ। বিশ্বে প্রতি বছর 1,30,00,000 মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়, যার মধ্যে 55 লাখের মৃত্যু হয়। উন্নত বিশ্বে স্ট্রোকে আক্রান্ত হাজারে 2 থেকে 3 জন হলেও বাংলাদেশে 11 জন। আমাদের দেশে যেমন স্ট্রোক হচ্ছে 3 নম্বর কজ অফ ডেথ, আর যদি মরবিডিটি বা বিকলাঙ্গ বলি এটা আসলে 1 নম্বর। স্ট্রোক যে কোনো সময় হতে পারে। এক ধরনের স্ট্রোক আছে ওয়েক আপ স্ট্রোক বলি, সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় আমার হাত পা নড়ছে না। আর একটা হচ্ছে দেখবেন যে হঠাৎ করে একটু উত্তেজিত হয়ে গেলে হয় বিভিন্ন, এটা আসলে কোনো টাইম ফিক্স নেই। আমি অনেকেই বলে যে আমার একটু বাতাস লাগছিল, একদিকে একটু অবশ হয়ে গেছিল, কবিরাজি করছি, ঠিক হয়ে গেছে। এটি আসলে আমরা বলি ওয়ার্নিং সাইন। আমরা বলে থাকি যাদের এই মৃদু স্ট্রোক একবার হয় তাদের পরবর্তী 3 মাসে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্ট্রোকের জন্য 50% দায়ী উচ্চ রক্তচাপ। এছাড়া ডায়াবেটিস, উচ্চ মাত্রায় কোলেস্টেরল, হার্টে অসুখ, ধূমপান, তামাকজাত ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, কায়িক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং স্থূলাকায় শরীর এর জন্য দায়ী। থেকে মুখ বাঁকা হয়েছে, হাত দুর্বল হয়ে গেছে, এটা ওই দিকে বাতাস লেগেছে, অর্থাৎ কবিরাজের কাছে আগে যাই আমরা। তো আলটিমেটলি স্ট্রোকের যে গোল্ডেন পিরিয়ড, যেটা আমরা বলছি 4.5 ঘন্টা 8 ঘন্টা, এই সময়ের মধ্যে আমার কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে, সেই বিষয়টা থাকছে না, কারণ সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাচ্ছে। ব্রেনের মধ্যে 1 মিনিটের কম সময় অক্সিজেন সরবরাহ কম থাকে, তাহলে 1.9 মিলিয়ন স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়। যে কারণে আমরা বলছি যত দ্রুত সম্ভব হসপিটাল চলে আসুন, সময় রক্ষা করুন। 80%ই প্রিভেন্টেবল, এবং প্রিভেন্টেবল কজগুলো সব সমান, যেমন ধূমপান থেকে বিরত থাকা, ওজন সীমিত রাখা, চর্বি জাতীয় জিনিস না খাওয়া, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা, ডায়াবেটিস কন্ট্রোল রাখা, এগুলো কিন্তু কমন কথা। তৃণমূলে স্ট্রোকের বিশেষায়িত চিকিৎসার পর্যাপ্ত সুযোগ না থাকলেও রাজধানীতে একাধিক হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে, তবে রোগীর তুলনায় তা অপ্রতুল। এটা আসলে প্রতিনিয়তই সুযোগ বাড়ছে। সরকারিভাবে ধরেন আমাদের তো ডেডিকেটেড নিউরোসায়েন্স হসপিটাল আছে, বঙ্গবন্ধু মেডিকেল আছে, আমাদের এটা তো অবশ্যই আছে। আমরা জানেন ঢাকা মেডিকেল হচ্ছে সারা বাংলাদেশের সমস্ত ধরনের রোগীর শেষ ভরসার জায়গা। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মেশিন এখন ঢাকা মেডিকেলে বাইপ্লেন নিউরো ক্যাথ ল্যাব, সেটা সরকার আমাদেরকে দিয়েছে। এই মেশিনের মাধ্যমে চিকিৎসা করতে গেলে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে, এই ম্যাটেরিয়ালসগুলো খুবই কস্টলি, তো সেগুলো সরকার এখনও আমাদেরকে দেয় নাই, তবে প্রক্রিয়াধীন আছে। নাম্বার 2 হচ্ছে যে স্ট্রোকের সেবার জন্য একটা আলাদা স্ট্রোক ইউনিট লাগে। এই ডেডিকেটেড ইউনিট দরকার, এই কারণে কখন আপনার স্ট্রোক আপনি জানেন না। আপনার হাতের সময় কিন্তু 4 ঘন্টা, এর মধ্যে আপনি রোগী আসবেন, আপনি ইনভেস্টিগেশন করবেন, আপনি টেস্ট করবেন, পেশেন্টকে কাউন্সিল করবেন, দেন আপনি ইন্টারভেনশন করবেন। আমাদের প্রতিষ্ঠান আমরা মোটামুটি এখন ইমার্জেন্সি ম্যানেজ করার মতন ক্যাপাবিলিটি অর্জন করেছি। আমরা হাইলি সফিস্টিকেটেড ইকুইপমেন্ট দিয়ে আমরা এখন ওয়েল এস্টাবলিশড।
বিশেষজ্ঞদের মত, দ্রুত সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতালের শরণাপন্ন হলে স্বাভাবিক জীবনযাপনই সম্ভব স্ট্রোক আক্রান্তদের। এটা একদম স্কুল লেভেল থেকে জানানো উচিত। যত বেশি জানবে মানুষের ভিতরে অ্যাওয়ার তত আসবে। স্ট্রোকের যে উপসর্গগুলো আমরা জানব এবং সময় ক্ষেপণ না করে স্ট্রোক রেডি হসপিটাল অথবা স্ট্রোকের সাথে সংশ্লিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ৪৩তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। এবছর ১,৮১৪টি পদের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৪,৩৫,১৯০ জন চাকরি প্রত্যাশী। দেশের ৮টি বিভাগের ৩৬৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে পরীক্ষা শুরু হয়, শেষ হয় ১২টায়। রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে হাজারো পরীক্ষার্থীর উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিকে বিসিএস ছাড়াও শুক্রবার একই দিন রাষ্ট্রীয় 12টি সংস্থার নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন আরও কয়েক লাখ চাকরি প্রত্যাশী। একই দিন বিসিএস ও অন্য পরীক্ষা হওয়ায় ক্ষোভ জানান পরীক্ষার্থীরা। তারা সমন্বয় করে একটা সেক্টর, ওই সেলে যদি সবাই তাদের চাহিদাপত্র দেয় যে আমরা এই পরীক্ষাটা আমাদের নেওয়া দরকার, আমরা নিতে চাই, সেটা এখানে অসম্ভব কিনা, না হলে বিকল্প কী হবে, তাহলে ওখান থেকে যদি সমন্বয় করে দেওয়া যায় তাহলে এটা সম্ভব। আমরা পিএসসি শুধু আমাদের অংশটা করতে পারি, বাকি অংশটা তো আমাদের হাতে নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের এই নিউজ পাওয়ার পরে নিউজের প্রতি সম্মান দেখিয়ে আমাদের পরীক্ষার্থীরা যাতে কোনো অবস্থাতে কোনো পরীক্ষা থেকে বঞ্চিত না হন সেদিকে আমরা পূর্ণ দৃষ্টি দিয়ে আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে সরকার। তিনি বলেন, বর্তমানে দেশে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে, যা তৈরি করেছে আওয়ামী লীগ। বর্তমান সরকার জনগণের নির্বাচিত নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমানে বাংলাদেশে একটা অস্বাভাবিক বিকৃত অবস্থা বিরাজ। আমি সরাসরি বলি যে আওয়ামী লীগ সবার আগে তাদের বিচার হবে এই জন্যে যে তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা পঙ্গু এবং বিকলাঙ্গ একটা রাষ্ট্রে পরিণত করবে, আমাদের সমস্ত অর্জনগুলোকে সেটা ধ্বংস করবে। শিশুশ্রম নিষিদ্ধ হলেও দারিদ্রতার কারণে তা মানা হচ্ছে না কুড়িগ্রামে। উল্টো গরিব মানুষও করোনায় তা দিন দিন বেড়েই চলেছে। প্রতিরোধের কার্যকর কোনো পদক্ষেপও নেননি সংশ্লিষ্টরা। তাই অল্প বয়সী কারখানায় ঝুঁকিপূর্ণ কাজে নামতে হচ্ছে শিশুদের। প্রতিনিধি এস.এম. আশরাফুল হক রুবেলের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরির উচ্ছ্বাস। উত্তরের জেলা কুড়িগ্রামে প্রতিবছর বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা, আর বৈশ্বিক মহামারী করোনার কারণে এর সংখ্যা বেড়েছে বহুগুণ। কুড়িগ্রামের পর শিশু শ্রমিক বেশি বরগুনা ও দিনাজপুরে। দুই জেলায় এর হার যথাক্রমে 15 ও 14%। কারণ হিসেবে বলা হচ্ছে এ জেলার দারিদ্র্যের হার বেশি। কুড়িগ্রামের মোট 19%ই কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত। ভারী শিল্প কারখানা আর অভিভাবকদের কাজে না থাকায় দারিদ্র্যের কষাঘাতে জেলার অধিকাংশ শিশুই প্রাইমারি স্কুলে যেতে পারলেও আর হাই স্কুলে পড়া হয় না। বাবাকে সাহায্য করেছি, যেটা ভাড়া পাই বাবাকে আবার নিয়ে যাওয়া রাখে। কাপড়ের দোকানে সজীব, রাশেদ, আরমান কিংবা রাজুদের পড়াশোনার আগ্রহ থাকলেও সংসারের অভাবের কারণে শিশু বয়স থেকেই কাজে যেতে হয় তাদের। হ্যাঁ, আমাদের নদী ভাঙার কারণে মনে করেন আমি পড়ালেখা করতে পারি নাই। আমারও পড়ালেখা করার ইচ্ছে করে, কিন্তু সংসারের অভাব, এই জন্য পড়ালেখা করতে পারছি না। আমার বাবা মারা গেছে, তার জন্য আমি এই দোকানে ছিলাম। বাবা কৃষি কাজ করে, অভাবের কারণে আমি দোকানে এসেছি। সচেতন নাগরিকরা বলছে, শিশুশ্রম বন্ধে শিক্ষা ও পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান না থাকলে মানুষ শিশুদেরকেই শ্রমে লাগাই দেবে। শ্রমের জন্য মানুষের দোকানে, বিভিন্ন হোটেল রেস্তোরাঁ কাজ করার জন্য শিশুদের ব্যবহার করা হয়। তাদের গার্জিয়ানদের চাপে হোক বা নিজেদের আয় উপার্জনের কারণে হোক, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তাদেরকে কাজের সন্ধানে বেরোতে হয়, যার জন্য শিশু শ্রম অত্যন্তভাবে বৃদ্ধি পেয়েছে, এটা অত্যন্ত আশঙ্কাজনক। শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে আর অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করলে শিশু শ্রম নয়, শিক্ষায় ফিরবে শিশুরা বলে মনে করেন জেলা প্রশাসক। আমাদের এখানে যেহেতু ক্ষুদ্র ইন্ডাস্ট্রি ছাড়া আমাদের কিন্তু বড় ধরনের কোনো কর্মসংস্থানও নেই। যখন এই কর্মসংস্থানগুলো হবে
আশা করি শিশু শ্রমটা অনেক দূর কমে আসবে। আমরা সেই বিষয়গুলো বিবেচনা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং পক্ষ থেকে এখানে কুড়িগ্রামে অনেকগুলো কিন্তু বড় বড় পরিকল্পনা আছে, সেগুলো যদি বাস্তবায়ন হয় আশা করি কুড়িগ্রামও আগাবে, শিক্ষার হার বাড়বে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে বাজার দর প্রসঙ্গ। সপ্তাহের ব্যবধানে বাজারে সবজির দাম কিছুটা বাড়তি। বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা দাম বেড়েছে। বাজারে গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। অপরদিকে কমেছে মুরগি ও পেঁয়াজের দাম। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 85 টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে 90 টাকায়। আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 টাকায়। এছাড়া অপরিবর্তিত রয়েছে ডিম সহ অন্যান্য পণ্যের দাম। ইলিশ সহ অন্যান্য মাছের দাম রয়েছে স্থিতিশীল। ঢাকা জেলার সাভার থানাধীন রাজাসন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পোশাক পরিহিত ভুয়া পুলিশ সহ 6 জন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক সহ অস্ত্র উদ্ধার করা হয়। সকালে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরেই এই চক্রটি পুলিশের পোশাক পরে সড়ক মহাসড়কে ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল। চক্রের নেতৃত্বে শামীম রেজা নামে ব্যক্তি রাতের বেলা গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সব লুটে নেয়াই ছিল তাদের কাজ। এই শামীম রেজার জন্ম রাজশাহীতে হলেও সে ভাগ্য অন্বেষণে ঢাকায় চলে আসে এবং ঢাকায় এসে প্রথমে গার্মেন্টসে চাকরি করত এবং পরবর্তী সময় সে মাদকাসক্ত হয়ে যায় এবং মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। পাশাপাশি সে সাব ইন্সপেক্টর আমিনুল নাম ব্যবহার করে তার ডাকাত দল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টর্চ দিয়ে গাড়ির সিগন্যাল দেয়। তখন মানুষ মনে করে যে স্বাভাবিকভাবে পুলিশ হয়তো পরীক্ষার জন্য গাড়ি সিগন্যাল দিছে। সিগন্যাল দেওয়া মাত্র তারা অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে উইদিন 5 মিনিটস তাদের মালামাল লুটপাট করে তারা পালিয়ে যায়। পাবনার রূপপুর এখন ভিন্ন আবহে এক জনপদ। হুট করে কেউ সেখানে গেলে ভিমরি খেতেই পারেন রাশিয়ার কোনো অঞ্চল ভেবে। কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর গত কয়েক বছরে সেখানে গড়ে উঠেছে নানা অবকাঠামো। রুশ ভাষাভাষী কয়েক হাজার কর্মীদের অবস্থানে সেখানে স্থানীয়রা ব্যবসায়িক সুবিধা নিতে আয়ত্তে নিয়েছে রাশিয়ার ভাষা ও সংস্কৃতিকে, যার প্রভাব পড়েছে রূপপুরের অর্থনীতি ও জীবনযাত্রায়। প্রতিনিধি মোহাম্মদ সবুজ মোল্লার রিপোর্ট জানাচ্ছেন মোবাল্লিক করিম। মোটামুটিভাবে বোঝা যায় এমন রুশ ভাষায় চলছে রাশিয়ানদের সাথে কথাবার্তা, লেনদেন। দোকানে দোকানে ঝুলছে বাংলা ইংরেজির পাশাপাশি রুশ ভাষার বোর্ড। ঠিক যেন রাশিয়ার কোনো এক উঠতি জনপদ। বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিদের বসবাসে মিনি বাংলাদেশ গড়ে ওঠার খবর চোখে পড়ে। এবার বাংলাদেশের দেখা মিলছে এক টুকরো রাশিয়ার। আমরা আগে কিছুই বুঝতাম না ওদের ভাষা, ওরা আসার পরে আমরা ওদের কিছু ভাষা আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি এখানে আসলে মনে হয় না যে বাংলাদেশ আসে, এখানে আসলে মনে হয় যে রাশিয়াতে আসছে। এটা একটা মিনি রাশিয়া। পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় 5000 রুশ নাগরিকের পদচারণায় এর প্রভাব। ওদের কথা আমরা কিছুটা বুঝতে পারি, ওরা আমাদের কথা বুঝতে পারে, যার ইতিবাচক ছটা লেগেছে রূপপুরের অর্থনীতি ও জীবনযাত্রায়। এটা হলো ভিতরে বাংলায়, কিন্তু এটা রাশিয়াতে বলতে লাভ কম। রাশিয়ানদের বসবাসের কারণে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার প্রয়োজন পড়ছে। তাদের সেসব চাহিদা মেটাতে রূপপুরের ব্যবসায়িক চিত্র পাল্টে যেতে শুরু করেছে। বাংলাতে এটা দুধ নামে চিনি এবং ওদেরকে বলতে একটা মালাকুম, মালাকুম মানে এটা দুধ। বিক্রি বার্তার সুবিধার্থে বাংলার পাশাপাশি রাশিয়ান ভাষারও প্রচলন শুরু হয়েছে। ওদের সাথে টুকটাক ভাষা বিনিময় করতে করতে ইনশাআল্লাহ এখন অনেক রাশিয়ান ভাষা কথা বলতে পারতেছি, ওরাও টুকটাক বাংলা বলতেছে আমাদের সাথে। স্থানীয়রা শিখতে শুরু করেছেন এই ভাষা। রূপপুরে একটা কোচিং সেন্টার আছে, এখান থেকে আমি শিখছি। স্থানীয় ব্যবসায়ীরা রাশিয়ানদের রুচি ও চাহিদার সঙ্গে মিল রেখে দোকানপাট সাজাতে শুরু করেছেন। সেলুন থেকে কাঁচা বাজার কিছুই বাদ যায়নি বদলে যেতে। শার্টকে বলে রুবাসকা অথবা টি শার্টকে বলে ফুটবলকা, এই ধরনের ভাষাগুলো আমরা ব্যবহার করি। আমাদের ভাষাগুলো আমরা আয়ত্তে নিয়ে নিচ্ছি। পুরো এলাকাটা পুরো আমাদের এই এলাকাটা পুরো রাশিয়ান তৈরি হয়ে গেছে। এদিকে রাশিয়ানদের জন্য এ আবহ টানছে অন্যদেরও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসছেন ভিন্ন পরিবেশের উষ্ণতা নিতে। মোবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কর্পোরেট নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। ফেসবুক এখন মেটা নামে পরিচিত হবে। মেটার অধীনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো আগের মতোই থাকবে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নাম বদলের ঘোষণা জানান। কর্পোরেটটিকে তিনি এখন বিশাল ভার্চুয়াল প্রতিষ্ঠান হিসেবে দেখছেন। মোবাইল কর্মীর রিপোর্টে দেখুন বিস্তারিত। I believe the metaverse is the next chapter for the internet. বেশ কিছুদিন ধরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাইছিলেন জাকারবার্গ, যেখানে ফেসবুক শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে থাকবে না বলেও বিভিন্ন সময়ে নানাভাবে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার সে পথে হাঁটতেই নিজের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করলেন ফেসবুক প্রধান। And towards a future where everyone can be present with each other, create new opportunities and experience new things. প্রতিষ্ঠানটির কর্মীদের বাৎসরিক কানেক্ট সম্মেলনে নতুন নাম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে বিশাল এক ভার্চুয়াল প্রতিষ্ঠান হিসেবে দেখছেন তিনি। জানান, পুরো কর্পোরেটের নাম ফেসবুক থেকে মেটা রাখার কথাও। Mark Zuckerberg, Facebook's founder and CEO, now Meta's সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি থেকে মেটাভার্স কোম্পানিতে রূপান্তরের জন্য এরই মধ্যে ইউরোপে 10,000 কর্মী নিয়োগ দিয়েছে ফেসবুক, যারা গ্রাহকদের জন্য ভার্চুয়াল রিয়েলিটি গ্লাস তৈরি করছেন। Oh, hey, Mark. Hey, what's going on? Hi, Mark. What's up, Mark? I thought I was supposed to be the robot. Whoa. মেটাভার্সকে বলা হয় ভার্চুয়াল পৃথিবী। ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হবেন। এখানে থাকবে বাস্তবতার সঙ্গে ডিজিটালের সংমিশ্রণ। এই কারণে এই জগৎকে আরো জীবন্ত মনে হবে। Space, those chance interactions that make your day all accessible from anywhere. Now imagine. ফেসবুকে রয়েছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো বেশ কিছু জনপ্রিয় অ্যাপ। কোম্পানির নীতিমালা অনুযায়ী এগুলো নতুন নামের কোম্পানির অধীনে চলে যাবে এবং নাম থাকবে আগেরটাই। এদিকে নামকরণের সুবিধা হিসেবে তিনি জানান, এটি মানুষের সংযুক্তি, বিভিন্ন কমিউনিটি খুঁজে পাওয়া এবং ব্যবসা বাড়াতে সহায়তা করবে। Connecting with people. এছাড়া ইন্টারনেটে উত্তরসূরি হতে যাচ্ছে মেটাভার্স। তাতে ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। It's been the stuff of science fiction. Entire virtual worlds. ফেসবুক এমন এক সময় কর্পোরেট নাম পরিবর্তন করলো যখন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় ঘাটতি নিয়ে সমালোচনার শিকার হচ্ছে। তাছাড়া সম্প্রতি ফেসবুকের কয়েকজন কর্মীর চাকরি ছাড়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নানা তথ্যপত্র ফাঁস করে দেওয়া নিয়েও নানা সমালোচনার সম্মুখীন হচ্ছে ফেসবুক। CNN, NBC সহ 17টি সংবাদ মাধ্যম এক হয়ে ফাঁস হয়ে যাওয়া ওইসব নথি পর্যালোচনা করে প্রকাশ করেছে দ্য ফেসবুক পেপার্স। মুবাল্লিক করিম, মাই টিভি। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ স্ট্রোক। চিকিৎসা নেই পর্যাপ্ত সুযোগ। সুষম খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। 43তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত। 1014টি পদের বিপরীতে পরীক্ষা দিলেন 4,35,190 জন চাকরি প্রত্যাশী। শিশু শ্রম নিষিদ্ধ হলেও দারিদ্রতার কারণে কুড়িগ্রামে অল্প বয়সী ঝুঁকিপূর্ণ কাজে নামছে শিশুরা। প্রতিরোধে নেই কার্যকরী কোনো পদক্ষেপ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর ছোট্ট এক রাশিয়ায় পরিণত হয়েছে পাবনার রূপপুর। প্রভাব পড়েছে অর্থনীতি ও জীবনযাত্রায়। ফেসবুকের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হলো মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থাকবে আগের নামে। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ টিকে থাকার মিশনে বিকেলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।